প্রধানমন্ত্রীর পরে হচ্ছে প্রধান বিচারপতি, এরপরে হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ, এরপরে বিরোধী দলীয় নেতা। একতরফা একটা ট্যাগ দিয়ে তার উপর হামলা করে বসলেন। তার মানে আপনি যদি যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতেন তাহলে আপনাকে আমরা সেলুট দিতে পারতাম। একটু জালিমের মতো আচরণ করে ফেলে, এটা কিন্তু শহীদদের পরিবারগুলোকে কষ্ট দিচ্ছে। বিজ্ঞ আইনজীবীরা তারাই তো বলছেন যে আসলে একসাথে দুইটা শপথ নেওয়া যায় না, একটা শপথ নিলে পরে যদি সংসদ সদস্যের পদ গ্রহণ করেন, শপথ নেন, তাহলে গণ অধিকার যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে ওইটা শূন্য হয়ে যায় 19 নভেম্বর। তাহলে 19 নভেম্বর যে আদেশটা হয়েছে, যে অর্ডারটা হয়েছে সংবিধান সংস্কার, এই কি বলে, এই যে আদেশটা, অর্ডারটা হয়েছে রাষ্ট্রপতির যে অর্ডারটা হয়েছে, সেই অর্ডারে বলা আছে যে একসাথে শপথ গ্রহণ, একসাথে প্রথম দিনেই যেটা প্রথম দিনে শপথ গ্রহণ করতে হবে সংস্কার পরিষদের। আপনি জানেন 1970 সালে যে ইলেকশন হয়েছে বাংলাদেশের, পাকিস্তান যে ইলেকশন হয়েছে, এলোপ্পো ছিল, লিগ্যাল ফ্রেম অফ অর্ডার। সেখানে বলা হয়েছে যে এখানে যারা নির্বাচিত হবে তারা প্রথম 3 মাস তাদের কার্যক্রম হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, সংবিধান প্রণয়ন, এই কি বলে গণপরিষদ হবে, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। এলোপ্পোটা 1970 সালেও হয়েছে। এখানেও যে অর্ডার আছে, অর্ডার বলা আছে যে প্রথমে একই দিনে 2টা শপথ গ্রহণ করা হবে, এবং নির্বাচন কমিশন যিনি শপথ দিয়েছেন তিনি কিন্তু সংসদ সদস্যদেরকে আগের দিন 2টি লেটার পাঠিয়েছেন 2টি শপথ গ্রহণ করার জন্য। তাহলে আপনি একটি গ্রহণ করলেন যেটা আপনার জন্য উপকার, আরেকটি গ্রহণ করলেন না যেটা আপনার জন্য উপকার না। আপনি 50% ভোট পেয়ে যেটা গ্রহণ করলেন, 69% জনগণ যে দেশটা কিভাবে চলবে সেটাকে ভোট দিয়েছে, সেটাকে আপনি উপেক্ষা করলেন। তাহলে আপনি আপনার মতো করে দেশ চালাবেন। আপনি যদি আপনার মতো করে দেশ চালান, তাহলে শেখ হাসিনা তো নিজের মতো করে দেশ চালাতে চাইছিল, টিকতে পারছে, পারে নাই। পুরো শক্তি, আশেপাশে সকল শক্তি তাকে সহযোগিতা করেছে, এরপর জনগণের বিপ্লবের কাছে টিকতে পারে নাই। তো সুতরাং এই যারা আছে জুলাইয়ের বিপ্লবের উপর, রক্তের উপর দাঁড়িয়ে, তারা তো সুযোগ পেয়েছে না, ওদের সুযোগটা হতো না, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দায়িত্বটা নিতে হবে। জুলাইয়ের সাথে যদি আমরা গাদ্দারি করি তাহলে এই বিপ্লব আমাদেরকে খেয়ে ফেলবে, সত্য কথা। ধন্যবাদ। আমি মোস্তফা কামাল, যেহেতু কথাটা উঠেছে, একটা প্রশ্ন আমার জানার ইচ্ছে, দর্শকেরও জানার ইচ্ছে। বলছে দুটো জিনিসে শপথ করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, অর্থাৎ যদি আইনের কোনো মারপ্যাচ থাকে নির্বাচন কমিশনারের কাছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিষয়টা জানা থাকা দরকার। এক, এই যদি জেনে না থেকেও যদি দিয়ে থাকেন, বা যদি বলে জেনে থেকেও দিয়ে থাকেন, তাহলে আইনজীবীরা কেন, বা বিভিন্ন আইনজীবীরা, আপনিও নিশ্চয়ই প্রশ্ন তুলছেন যে সংসদ সদস্য পদের শপথ গ্রহণের পর যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন তাহলে আগেরটা শূন্য হবে, এটা কি প্রধান নির্বাচন কমিশনার জানতেন না? মোটেই মনে করা যায় না যে তিনি জানতেন না, তিনি জেনে বুঝেই করেছেন। আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে, কাজ নাই তো খইবাজ। এখন এমন এমন উপাদান আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, একটাও কিন্তু প্রাসঙ্গিক নয় বা প্রত্যাশিতও ছিল না। এই মুহূর্তে ছিল যে দেশ কিভাবে সামনে এগোবে, কিভাবে ব্যবসা বাণিজ্য, আমাদের বিনিয়োগ বাড়বে, কিভাবে দেশ স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আমরা ওভারকাম করব, সংসদটা কিভাবে প্রাণবন্ত করা যাবে, সরকার কোথাও ভুল করছে কিনা আমরা সেগুলো ধরবো, সরকারের সমালোচনা করব, বিরোধী দল ভুল করলে সেটারও সমালোচনা করব। ওই একটা প্রেক্ষিত কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছিল। দেখেন আমরা এগুলোর ধারে কাছেও নাই। আমাদের সামনে নিত্য নতুন নানান উপাদান এমনভাবে ছেড়ে দেয়া হচ্ছে, এতে করে মানুষ কিন্তু কম বেশি বিভ্রান্ত হচ্ছে। আর মনে রাখা উচিত দুটা পক্ষেরই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এই পরিস্থিতিতে আমরা এসেছি। এরই মধ্যে নানান হুঙ্কার দেয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, প্রয়োজনে আরো রক্ত দেব। এগুলো সাহিত্যের ভাষা, কবিতার ভাষা বা রাজপথের ভাষা। এগুলো মানুষের কিন্তু কলিজা ছিঁড়ে যায় এসব কথা শুনলে। কারণ আপনি তো রক্ত দেন নাই ভাই, আপনি বারবার রক্তের কথা বলেন কেন? যারা রক্ত দিয়েছে, যে পরিবারগুলো এখনো হাহাকার করে, ওই পরিবারগুলোর ধারে কাছে একবার গিয়ে দেখেন। যারা স্বজন হারিয়েছে তাদের বেদনাটা একটু উপলব্ধি করার চেষ্টা করেন। কারণ আপনারা বারবার রক্ত দিবেন বলে আপনার সন্তানকে কিন্তু পাঠাচ্ছেন না রাস্তায়, পাঠাচ্ছেন রহিম জলিলের বাচ্চাদেরকে, নিজেদেরটাকে কিন্তু খুব সুন্দর মতো ইনটেক্ট রাখছেন, বারবার আবার রক্তের দাওয়াত দিচ্ছেন। এখন রক্তের দাওয়াত আর নয়, প্লিজ দেশ গঠনের চেষ্টা করেন। একটা মোটামুটি লেভেল পেয়ে কিন্তু আমরা এখন আছি। কারণ আমরা সাদা চোখে যেটা দেখি, বিএনপি বিশাল বিজয় অর্জন করেছে, জামাত ইসলাম যে অভিযোগ করছে তাদের অভিযোগ যদি সঠিকও হয় তাতেও তারা বিরোধী দল, কয়েকটা আসন নিয়ে তারা যে অভিযোগ করেছে। তাহলে এখন সামনের দিকে এগোবার পালা। এমনকি এটাও তো হতে পারে যে কয়েকটা আসন নিয়ে তাদের আপত্তি আছে, এগুলো ভোট আবার গণনাও হতে পারে। তাহলে সরকারটাকে ফাংশন করতে দেন। যেখানে বিএনপি বড় দল এবং মজলুম, জামাতে ইসলামও মজলুম, তো এই দুই মজলুম যখন আবার পেছনের দিকে যায়, অর্থাৎ নিজেরাও একটু একটু জালিমের মতো আচরণ করে ফেলে, এটা কিন্তু শহীদদের পরিবারগুলোকে কষ্ট দিচ্ছে। যারা হাসপাতালে কাতরাচ্ছেন এখনো কিন্তু শত শত আছে বিভিন্ন হাসপাতালে, পঙ্গু হয়ে আছে, তারা কিন্তু বড় কষ্ট পায়। নির্বাচন, তাদের প্রশ্ন ছিল যে নির্বাচন জরুরি কিনা, কিন্তু আমরা যারা পেশাজীবী মানুষ তারা মনে করি একটা নির্বাচন দরকার ছিল, খুব জরুরি ছিল। নির্বাচনটা যথেষ্ট সুন্দর হয়েছে, প্রশ্ন আছে কিন্তু সুন্দর হয়েছে তুলনামূলক। তাহলে এখন ফাংশন কি আমাদের? ফাংশন হচ্ছে সরকারটা যেন ভালোভাবে চলে।
তো সরকারকে ছায়ার মতো পেছন থেকে দেখা, বা যেটা আমরা বলি শ্যাডো ক্যাবিনেট, জামাত সেটাও করবে বলেছে। এর মধ্যে কয়েকটা ভালো ভালো কাজও আমরা দেখছি। জামাতে ইসলামী ঘোষণা দিয়েছে তারা কোনো সরকারি প্লট নেবে না, গাড়ি নেবে না, বিএনপিও সেটাকে ওন করেছে, আমরা ভালো লক্ষণ দেখছি। কিন্তু অনেকগুলো প্রধানমন্ত্রী কিন্তু এরই মধ্যে তার যে ওয়াদা, 31 দফা সংস্কারের ওয়াদাই নয় শুধু, নির্বাচনী ওয়াদাই নয় শুধু, আরো নানান ওয়াদা পালনের জন্য কিন্তু ব্যাপক পরিশ্রম যে করছেন সেটা কিন্তু আমরা দিব্যি দেখতে পাচ্ছি। তাহলে তার পরিশ্রমকে সফল হতে দেওয়াটাই বোধহয় বেশি যুক্তিযুক্ত। জি। তা না করে আমরা পেছনের আলাপকে যেভাবে আস্তে আস্তে করে টানছি সামনে, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সাংবিধানিক, কোনটা অসাংবিধানিক, এক যথার্থ বলেছেন অ্যাডভোকেট রাসেল যে দুদিন পরে কে যে বলে আসবে, এই স্রোত যদি চলতে থাকে, যে সব বাদ দেন, শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী সাংবিধানিক ভাবে। কারণ ওইদিকে যেতে বোধহয় খুব একটা সময় লাগবে না যদি আমরা এই অপ্রাসঙ্গিক আলাপে বেশি থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটা প্রশ্ন আজকে জেনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পরিবর্তন হয়েছে। জি। প্রসিকিউটর পরিবর্তনের মধ্য দিয়ে, যদি আগের প্রসিকিউটর তিনি বলেছেন অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন জি। নতুন প্রসিকিউটর, আবার নতুন প্রসিকিউটর তিনি বলেছেন অপরাধীরা অর্থাৎ যারা কম নিরপরাধ তাদের হয়রানি করা হবে না। এই নতুন প্রসিকিউটর নিয়োগ, পুরাতন প্রসিকিউটরের বিদায় কি দেখছে আগামীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হবে সেই বিচারগুলো কন্টিনিউটি ঠিক থাকবে কিনা? আপনি ঠিক থাকবে বলে তারা, যিনি বিদায় নিয়েছেন তিনিও আশা করছেন, যিনি নতুন বসেছেন তিনিও আশ্বাস দিয়েছেন। তাহলে একদিকে আশাবাদ আর একদিকে আশ্বাস, আমরা জনগণ হিসেবে দুটাই বিশ্বাস করতে চাই। জি। আর যে বয়ানগুলো মাঠে ঘাটে তৈরি হচ্ছে যে সরিয়ে দিল বুঝি ওনাকে, না, এটা সরিয়ে দেয়া নয়। আমরা বাইরের থেকে এই নিয়ে নানান আজে বাজে কথা বলছি, নানান বয়ান তৈরি করছি। প্র্যাকটিক্যালি এটাই তো পদ্ধতি। এখন ক্ষমতায় আছে বিএনপি, তো সেটাও গোপন থাকার বিষয় নয়, বা গোপন নেইও, তথ্য সবার কাছে এখন থাকে। 5 আগস্টের পর পর গুরুত্বপূর্ণ এসব জায়গাগুলো দুটো দল কিন্তু ভাগাভাগি করে নিয়েছে, ডিসি, এসপি, ভিসি বা আদালতের বিভিন্ন বড় বড় পদ পদবিগুলো। তো তখন ভাগাভাগির একটা প্রাসঙ্গিকতা ছিল ওই দল দুটো। তাহলে এখন যেহেতু বিএনপি ক্ষমতায় বসে গেছে, এখন ভাগযোগের আর ফাংশন কিন্তু নেই, থাকবে না, এখন বিয়োগের ফাংশন থাকবে। আপনি এই বিপ্লবের পর, যদি বিপ্লব না অভ্যুত্থানের পরে কি স্যাক্রিফাইসিং মানুষের দেখছেন প্রসিকিউটর, তো আপনার কি মনে হয় উনি ভালো করছেন? যদি ভালো করেই থাকে তাকে সরানোর বা যিনি কাজ করেছেন তিনি সাহস নিয়ে কাজ করেছেন, জি। সেটা নিয়ে বরং কারো কারো হিংসা আছে, বিদ্বেষ আছে তার প্রতি, যে তিনি এত কাজ করছেন কেন। আবার যিনি এসেছেন তিনিও অত্যন্ত লার্নেড এবং বিএনপির রাজনীতির সাথে তার একটা সম্পৃক্ততা আছে। জি। তো আর যিনি বিদায় নিয়েছেন তিনি ভিন্ন ঘরানার ছিলেন, জামাতে ইসলাম অথবা এবি পার্টি এই ঘরানার ছিলেন। এগুলো লুকানোর বিষয় নয়, এগুলো আমতা আমতা করার বিষয় নয়, চিবিয়ে চিবিয়ে কথা বলার বিষয় নয়। তো এখন বিএনপি ক্ষমতায় আছে, তারা তাদের মতো ফাংশন করবে, এটাই স্বাভাবিক, এটা দোষণীয় নয়। না, আমার কথা হচ্ছে যে থাকলে তো সমস্যা, সব মিলিয়ে না থাকা তো সবার আগে বাংলাদেশ, এগুলো বলছে একসাথে বাংলাদেশ গড়ি, এরকম আরো অনেক কথা ছিল, জাতীয় সরকার হওয়ারও তো কথা ছিল, আছে এই আলাপ কোথাও এখন? এগুলো নির্বাচনের সময় মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, কেউ কম বলে না। বিএনপিও বলেছে, জামাতে ইসলামে বলেছে। প্র্যাকটিক্যালি আমরা এখন কি দেখি? প্র্যাকটিক্যালি বরং মাঝে মধ্যে তারা নিজেরাই আওয়ামী লীগ হয়ে যান, তারা তাদের মতো থাকেন না। আপনি এখন জাতীয় সরকারের কথা আলোচনা তুলে দেখেন তো, কারো মনে আছে কিনা যে দুই দলে কিন্তু বলেছিল শুধু জাতীয় সরকারে না, যারা পরাজিত হবে তাদেরকেও সাথে নেওয়ার কথা ছিল। এগুলো হচ্ছে নির্বাচনের মাঠে এ ধরনের হাওয়াই কথা অনেক থাকে। ঠিক আছে ভাই, 12 মার্চ রাষ্ট্রপতি বা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আমি এর আগে একটু আলাপ করতে চেয়েছিলাম যে নতুন করে যে জটিলতা কোনো সৃষ্টি হবে কিনা বা শূন্য পদ, আগে আপনি আলোচনা করেছেন। যদি ভাই বলে আগামীর যে অধিবেশন সেখানে বিএনপিও থাকতে অবশ্যই থাকবেন, জামায়াতেরও লোকজন থাকবেন বা তাদের জোটের লোক সবাই থাকবেন, এমপিরা, কেমন হবে অধিবেশন? বা এখানে কোনো জটিলতা তৈরি হবে কিনা নতুন করে, যে আইনজ্ঞরা বিভিন্ন ধরনের কথা বলছেন? না, আমি বিশ্বাস করি এবার অধিবেশনটা খুব চমৎকার অধিবেশন হবে। কারণ হচ্ছে এবারের দুই পক্ষ একসময় একটা মিত্র শক্তিতে ছিল, এখন তারা অপোজিশনে আসছেন। অপোজিশন জিনিসটাও তার সাংবিধানিক পোস্ট, আবার হচ্ছে প্রধানমন্ত্রীও তার সাংবিধানিক। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় কঠিন একটা, অনেক 17-18 বছর পর একটা কঠিন বিরোধী দল একটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা বিরোধী দল যদি হয়, একটা বিরোধী দল যদি শক্তিশালী হয়, তাহলে এটা দেশের জন্য ভালো, এবং যদি সরকার যদি অতিরিক্ত ক্ষমতাবান হয়, এটা দেশের জন্য ভালো না। কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল যদি হয়, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, সেটা আমি মনে করি একটা শক্তিশালী বিরোধী দল হবে। এবং এখন থেকে দেখেন, যখন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা প্লট গ্রহণ করবো না, বিএনপির পক্ষ থেকে কিন্তু সুন্দর কাজের উদ্বুদ্ধকরণ হিসেবে তারাও ঘোষণা দিয়েছেন। তার মানে কম্পিটিশন হবে, ভালো কাজ ঘোষণা দিয়েছে তিনি, গাড়ি ভালো কাজের, হ্যাঁ, ভালো কাজের কম্পিটিশন হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি এটা একটা ভালো দিক। আর প্রধানমন্ত্রীর গাড়ি ব্যবহার, প্রধানমন্ত্রীর গাড়ি ব্যবহার, এটাকে আমি এটা যেমন সাধুবাদ জানাই, আবার এটার বিপরীতে যদি আপনি একটু তাকান, গাড়ি ব্যবহার এটা ওনার সিকিউরিটির কারণে উনি ওনার পার্সোনাল গাড়ি ব্যবহার করবে।
আমি বেশিরভাগ সময় যখন টকশোতে আসি আমি কিন্তু আপনাদের গাড়ি ব্যবহার করি না, আমি নিজের গাড়ি ব্যবহার করি। আমি মনে করি আমার গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে সবকিছু আমার আছে, যখন যেটা চাইবো সেটা পাবো। কিন্তু আপনাদের গাড়ি চাইলেও তো আমি সব জায়গায় যেতে পারবো না, বা সব জায়গায় আমি নিজের মতো করে ব্যবহার করতে পারবো না, আমার সকল কিছু গাড়ির মধ্যে থাকে। এই জন্য আমি মনে করি এটা না মানি যে আপনাদের প্রতি আমি দয়া করছি, যে আপনাদের গাড়ি ব্যবহার করছি না, আপনাদের তেল বাঁচাচ্ছি না, এটাকে আমি ওইভাবে দেখি না। আমি মনে করি গাড়ি ব্যবহার, উনি ওনার পার্সোনাল গাড়ি ব্যবহার করছেন, উনি মনে করছেন যে এটা উনি আসার পর থেকে ব্যবহার করেছেন, ওইটা সিকিউর গাড়ি ওনার জন্য। হ্যাঁ, এটাকে উনি অভ্যস্ত হয়ে গিয়েছেন, অভ্যস্ত হয়ে গিয়েছেন। এটা তো আরো বেশি দিক থেকে, যে উনি ওনার পার্সোনাল ড্রাইভার ব্যবহার করছেন। সরকারি ড্রাইভার তো এগুলোর মধ্যে কোনো সন্দেহ থাকে, ঝামেলা থাকে, কারণ এরা তো আমার আগের আমলের ড্রাইভার ছিল, এখন নতুন আমলের ড্রাইভার, তার পরিবর্তন হয় নাই। হ্যাঁ, কিন্তু আমি পার্সোনাল আমার ড্রাইভার ব্যবহার করবো, সে আমার বিশ্বস্ত। হ্যাঁ, এই দিক থেকে আমি মনে করি গাড়ি ব্যবহার বা ড্রাইভার ব্যবহার এটা বড় কিছু না, বড় কিছু অন্য দিক থেকে। যেমন আপনি একটু আগে বললেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতাম, আপনি যে মাত্র কথা বললেন যে প্রধান এই কি বলে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটরের ক্ষেত্রে, যদি আপনি জানেন বাংলাদেশে এখন স্বীকৃত যে চিফ প্রসিকিউটর যিনি ছিলেন, তিনি আইনজীবীদের মধ্যে আমরা দেখি যারা প্রসিকিউশনে ছিল আগে, ট্রাইব্যুনাল তো আগে গঠন হয়েছে, প্রসিকিউশন এবং যারা ডিফেন্স লয়ার ছিল, তার মানে তারা যোগ্য, যারা ডিফেন্সে ছিল। তখন কিন্তু আপনি তাজুল সাহেব কিন্তু ডিফেন্সে ছিল, তার মানে তিনি তখন কিন্তু খুবই যোগ্যতা প্রমাণ দিয়েছেন ডিফেন্স লয়ার হিসেবে। সেই হিসেবে যখন নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন অফার দেওয়া হলো, বিএনপিকে অফার দেওয়া হয়েছে যে আপনারা চিফ প্রসিকিউটরটা নেওয়ার জন্য, কিন্তু বিএনপি সেটাকে নিতে চান নাই। কারণ হয়তো এটা এমন হতে পারে, বিএনপি চিন্তা করলে আমরা যদি তাদের বিচার করি তাহলে আমাদের ভোট নষ্ট হতে পারে, বা আমাদের এই আওয়ামী লীগের যে ভোটগুলো নষ্ট হতে পারে, বা ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ তাদের বিচার, তখন আমি বলেছি অন্তর্বর্তীকালীন, কারণ তখন তো হচ্ছে ভোটের বিষয় ছিল, এখন তার ভোটের বিষয় নেই, এখন তো ভোট তো যা দেওয়ার হয়ে গেছে, এখন তার ভোটের বিষয় না, তখন কিন্তু একটা ভোটের বিষয় ছিল, যে আমরা যদি তাদের, তখন কিন্তু চিফ প্রসিকিউটর হিসেবে তখন কিন্তু ওনাকে যখন ইনভাইট করা হয়, উনি তখন ওনার রাজনৈতিক যে পদ এটা ছেড়ে দিয়ে এসে উনি কিন্তু ওনার গাছ দেখিয়েছেন, উনি যে কার্যক্রমগুলো নিয়েছেন। আপনি দেখেন আইনাগরের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলতে পারেনি, আইনাগরে যারা তাদের বলছে মার্শাল লয় তাদের বিচার হবে, তিনি বলেছিলেন না, এটা আমাদের এই আইনে বিচার হবে। বলা হয়েছিল তারা হাজিরা দিবে হচ্ছে ক্যান্টনমেন্টে থেকে, না বলা হয়েছে না তাদেরকে সশরীরে আসতে হবে। এই গাছ দেখিয়ে বড় বড় সেনা কর্মকর্তাদেরকে কিন্তু উনি নিয়ে আসছিলেন এবং খুব প্রশংসিত হয়েছিলেন। এবং ওনার এই পর্যন্ত যত কার্যক্রমগুলো আছে খুবই স্মার্ট কার্যক্রম, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, যে ওনার বিচার উনি যেভাবে এইগুলো সাজিয়েছেন, যে কোনো আদালতের, পৃথিবীর যে কোনো আদালত হোক, এই আদালতের সেম বিচারই হবে। তার মানে এমন একটা যোগ্য ব্যক্তিকে, আপনি যখন জাতীয় সরকারের কথা বলেছিলেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু জাতীয় সরকার কথা বলেছে, জামাত ছাড়া বাকি সবাইকে নিয়ে জাতীয় সরকার মানে কি, আমরা যোগ্যদেরকে, আমাদের দলীয় যে চশমা আছে, চশমা খুলে আমরা যারা যেখানে যোগ্য তাদেরকে সেখানে আমরা বসাবো। কিন্তু আমরা সেটি দেখতে পাই না। সেটি দেখা যেত যে ওনাকে যদি সহযোগিতা করা যেত, ওনার সহকারী যারা তাদেরকে পরিবর্তন করে যারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করে ওনাকে যদি রেখে দেওয়া যেত, তাহলে আমি মনে করি উনি খুব প্রশংসিত হতেন। শুধুমাত্র একটা গাড়ি ব্যবহার না করা, ড্রাইভার ব্যবহার না করা, এগুলো প্রশংসার বিষয় না। প্রশংসার বিষয় হচ্ছে জাতীয় বড় বড় বিষয়গুলো। এই যেমন আপনি আজকে 5টা সিটি কর্পোরেশনের প্রশাসক ঘোষণা করলেন, কাদের যোগ্য ব্যক্তিদের করলেন, নাকি পলিটিক্যাল আপনার যারা এতদিন পর্যন্ত আপনার সেবা করেছে তাদেরকে আপনি করেছেন? তো আপনি সবগুলো তো দলীয় কর্মী। তার মানে আপনি যদি যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতেন তাহলে আপনাকে আমরা স্যালুট দিতে পারতাম, কিন্তু আমরা সেটি করতে পারি না। তার মানে আমরা জাতীয় সরকার মুখে বলেছি, কিন্তু আমরা সেই জায়গায় গিয়ে যখন এক্সিকিউট করছি তখন কিন্তু আমি দলীয় বৃত্তের বাইরে যেতে পারছি না। কিন্তু এখন নতুন বাংলাদেশে কিন্তু এখন যুবকরা পায়, আমাদের কিন্তু প্রায় 4 কোটি হচ্ছে যুবক আছে, ভোটার আছে, এবং ভোটারদের কিন্তু পালস বুঝতে হবে। ভোটাররা কিন্তু এই দলীয়করণকে পছন্দ করেন না। যদি দলীয়করণের ঊর্ধ্বে উঠে যে যোগ্য প্রশাসক আপনাকে নিয়োগ দিতে হবে, কারণ নির্বাচন যদি আপনি 2 মাসের মধ্যেও দেন, এই 2 মাস তো এভাবে চলতে পারে না, আপনাকে প্রশাসক নিয়োগ দিতে হবে। কিন্তু প্রশাসকগুলো যদি দলীয় ব্যানারের বাইরে হতো, যে যোগ্য ব্যক্তিদেরকে হতো, এই যে চিফ প্রসিকিউটরের বিষয়টা, যদি আপনি ওনার যোগ্যতা তো প্রমাণিত, এই পর্যন্ত প্রমাণিত হয়েছে, যদি ওনাকে এটা, এবং উনি কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু ওনার গাছ দেখিয়েছে, উনি কিন্তু বিদায়ের সময় কিন্তু হাসি খুশি, আমরা দেখেছি বিদায়ের বেলা কিন্তু মানুষ হাসে না। আপনি দেখেন বিসিবির যখন সভাপতিকে বিদায় দেওয়া হচ্ছে, উনি কিন্তু মামলাও করছে পরবর্তীতে, কিন্তু এই যে চিফ প্রসিকিউটর সাহেব তাজুল সাহেব কিন্তু উনি হেসে নিজেই বরণ করে নিয়েছেন। তার মানে এটা উনি গাছ দেখিয়েছেন, কিন্তু আমরা যোগ্য মানুষকে সম্মান দিতে পারি না। আপনি ত্যাগের কথা বলেছিলেন, চিফ প্রসিকিউটর যে ত্যাগের কথা বলছেন, ঠিক একইভাবে বিএনপি যারা আছে প্রশাসক নিয়োগ হয়েছে, তারাও তো তাদের রাজনীতির জন্য ত্যাগ তিতিক্ষা তাদেরও তো আছে। আমি ত্যাগের কথা বলি না, আমি বলেছি হচ্ছে এই ত্যাগের চেয়ে যোগ্যতা, ত্যাগ এবং যোগ্যতা এক হচ্ছে। আপনি যখন দেখবেন হচ্ছে যোগ্যতা দুজনের সমান, তখন আপনি দেখবেন হচ্ছে ত্যাগ কার বেশি, আপনি সেটা নিতে পারেন। কিন্তু আপনি যখন দেখবেন যোগ্যতা এবং ত্যাগ, আপনাকে তো হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে প্রশাসন চালাইতে হলে প্রথমে সফল লোক লাগবে, তারপরে দেখতে হবে আপনাকে ত্যাগ আছে কিনা। উনি কিন্তু সফলও ছিলেন এবং ওনার ত্যাগও আছে, তার মানে দুটি জিনিস ছিল। তো সুতরাং এই দুটি জিনিসের জায়গায় যদি আপনি যে প্রশাসক এখন যে দলীয়করণ প্রশাসক নিয়োগ দেওয়া হলো, আপনি দেখেন আমি এই দ্বিচারিতাগুলো আমি খুব অবাক হই। আপনি বিএনপি যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলেছিলেন, ছাত্র উপদেষ্টা দুজনকে বলেছিলেন যে আপনারা দরকার হলে ছাত্র উপদেষ্টা পদ থেকে বেরিয়ে আসেন, তারপর রাজনীতি করেন, ওখানে থেকে রাজনীতি করা যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে খলিলুর রহমান সাহেব উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে মন্ত্রী হলেন। তার মানে কি উনি সেখানে গুপ্ত ছিলেন, উনি সার করেছেন
তার মানে আপনি বলেছেন যে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনীতি করো, কিন্তু উনি উপদেষ্টা পদে থাকাকালীন আমরা তো দেখেছি যে নির্বাচনে কয়েক মাস আগে উনি গিয়ে ভারতের দিল্লিতে গিয়ে যে ভারতীয় যে এ দেওয়াল কি বলে নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালের সাথে গিয়ে দেখা করে আসছেন। তো তাহলে এই পরবর্তীতে উনি মন্ত্রী হওয়া, এটা আমি মনে করি এটা একটা বড় ভোগাবে বিএনপি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।